তো আজকে হচ্ছে আমাদের সেন্ট মার্টিনের দ্বিতীয় দিন। তো আমি এখন প্রবালের উপর দাঁড়িয়ে আছি আর কি। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রবাল, এগুলোর ভিতরে আটকে আছে, দেখছো? এগুলোই বড় হয়, বড় হয়ে শক্ত হয় পাথরের ভিতরে। একটা সুন্দর ভিউ দেখা যায়, জাস্ট অসাধারণ। ওই যে সাগর। আজকে হচ্ছে আমাদের সেন্ট মার্টিনের দ্বিতীয় দিন। গতকালকে হচ্ছে আমরা যখন সেন্ট মার্টিনে এসেছিলাম তখন হচ্ছে প্রায় অনেকটা আসলে সন্ধ্যা গড়িয়ে মানে আর কি আনুষ্ঠানিকতা শেষ হতে হতে প্রায় মনে করেন যে সন্ধ্যার মধ্যভাগ চলতেছিল আর কি। তো তখন আসলে সেন্ট মার্টিনের কোনো কিছু আসলে দেখতে পারিনি, শুধু রাত্রে খালি হাঁটাহাঁটি করছি। তো এখন হচ্ছে সকাল 6টা বাজে আর কি, 20-এর মতো বাজে। তো এখন হচ্ছে আমরা আর কি বের হয়েছি। আর এটা হচ্ছে আমাদের রিসোর্ট। এই রুমের নাম হচ্ছে কেয়াবন 7 আর কি। তো এই যে দেখেন রিসোর্টের আমাদের অবস্থা আর কি। তো এই রিসোর্টের নাম হচ্ছে সীমান্ত পেরিয়ে, যেমনটা আমি আর কি গত ব্লগে দেখিয়েছিলাম। এখন হচ্ছে আমাদের রুম থেকে আসলে আর কি বিচে যেতে মাত্র 1 মিনিট লাগে পায়ে হেঁটে। তো আমরা হচ্ছে বিচের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর কি। পাশাপাশি হচ্ছে সেন্ট মার্টিন আর কি ঘুরে দেখার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর কি। আমরা যখন ঘুম থেকে উঠে বেরিয়ে পড়ি তখন রিসোর্টের প্রায় সব পর্যটকেরাই ঘুমিয়েছিলেন। আমাদের রিসোর্টের পশ্চিম বিচের গেটের পাশে অবস্থিত একটি মাচাং। এই মাচাঙে বসে সমুদ্র সৈকত এবং সাগরের সুন্দর একটি ভিউ দেখা যায়। আমাদের সীমানা পেরিয়ে রিসোর্টের মাচাঙে কিছু সময় অবস্থান করে আমরা হাঁটতে থাকি সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিম বিচে। সকালের মিষ্টি রোদ তখন উকি দিচ্ছিল আর আমরা উপভোগ করতে থাকি সকালের সেন্ট মার্টিনের অসাধারণ প্রকৃতি। আমরা এখন সেন্ট মার্টিনের পশ্চিম বিচ দিয়ে হাঁটছি আর কি। তো বলতে গেলে পুরা বিচটাই এখন ফাঁকা, কেউ কোনো পর্যটকই নাই, একদম পুরা নিরিবিলি সি বিচ আর কি। আসলে কি বলবো, একটু পরে আর কি যখন বেলা বাড়বে তখন হয়তো এরকম আসলে নিরিবিলি থাকবে না। তো এরকম নিরিবিলি আর কি, এরকম নিরিবিলি সি বিচটা আসলে সকালবেলায় দেখা যায় আর কি। তো অনেকে হচ্ছে রিসোর্টে এখনো আর কি ঘুমাচ্ছে, কিন্তু কি জানি বলে কি, কিন্তু হচ্ছে আমরা আর কি সকালে বেলা ঘুমটাকে স্যাক্রিফাইস করে আর কি এখানে হাঁটতে বের হয়েছি আর এই সেই মনোরম প্রকৃতি উপভোগ করছি। পুরো সেন্ট মার্টিন দ্বীপে যতগুলো রিসোর্ট রয়েছে সেই রিসোর্টগুলোর বেশিরভাগেরই অবস্থান সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিম বিচে। এখন আপনারা স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলি মূলত কোরাল। এই সেন্ট মার্টিন দ্বীপকে বলা হয় বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ, যেটি অনেকেই জানেন। এই কোরালগুলোর টানে অনেক মানুষ এখানে ছুটে আসেন। বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণের ক্ষেত্রে বেশ কয়েকটি ব্যবস্থা গ্রহণ করেছে। এর কারণ হলো সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ রক্ষা করা। বর্তমানে এই দ্বীপে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ থাকলেও আমরা পশ্চিম বিচে অনেক প্লাস্টিক পড়ে থাকতে দেখি, যা আমাদের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জন্য অত্যন্ত হুমকি স্বরূপ। প্রত্যেকটি রিসোর্টেই এক বা একাধিক ডাস্টবিন রয়েছে ময়লা বা প্লাস্টিক ফেলার জন্য, কিন্তু কিছু কিছু পর্যটকেরা সেই ময়লা বা প্লাস্টিকগুলো ফেলে সি বিচ বা কোরালের উপর, যা সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশের জন্য ভয়ঙ্কর হুমকি। সকল পর্যটকেরই যার যার নৈতিকতার জায়গা থেকে উচিত সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ রক্ষার্থে যেখানে সেখানে প্লাস্টিক বা ময়লা আবর্জনা না ফেলা। পূব আকাশে তখন সূর্যটা উঠে গিয়েছে আর এখন আপনারা স্ক্রিনে যেই জায়গাটি দেখতে পাচ্ছেন, জোয়ারের সময় এই জায়গা পুরোটাই পানির নিচে থাকে। আমরা যখন এসেছিলাম তখন ভাটা চলছিল, আর ভাটা চলাকালীন সময়ে এ জায়গা আসাটা খুবই নিরাপদ এবং সহজ। বলতে গেলে সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিম বিচের একদম শেষ প্রান্তে অবস্থিত এই জায়গায় রয়েছে অসংখ্য কোরাল। এটিকে এই দ্বীপের মধ্যে ছবি তোলার জন্য অন্যতম একটি যোগ্য স্থান বলাই যায়। তো আমি এখন প্রবালের উপর দাঁড়িয়ে আছি আর কি।
আর আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রবাল, এবং সামনেও আছে অসংখ্য প্রবাল আর কি। এগুলোকে বলা হয় জীবন্ত প্রবাল। আর বাংলাদেশের মধ্যে একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে এই সেন্ট মার্টিন দ্বীপ আর কি। আর এই জায়গাটা আসলে যখন জোয়ার আসে তখন পুরো জায়গা মানে পানিতে পরিপূর্ণ হয়ে যায় আর কি। কিন্তু এখন যেহেতু ভাটা চলতেছে, সো এখন এই প্রবালগুলো পানির নিচে আছে, যার জন্য আর কি দর্শনার্থীরা এখানে এসে ছবি এবং ভিডিও মানে আর কি ধারণ করতে পারতেছে। তো এই জায়গায় যদি হচ্ছে আপনারা আসতে চান, এই জায়গাটাতে আসা কিছুটা চ্যালেঞ্জিং, বাট সতর্কতা থাকলে আসলে খুব একটা বেশি প্রবলেম হবে না। সো এই জায়গায় যদি আপনারা আসতে চান, সেন্ট মার্টিন আসলে, তাহলে অবশ্যই সকাল 6:30 থেকে 7টার ভিতর আসতে হবে, কারণ 8টার দিকে হচ্ছে জোয়ার চলে আসে। অলরেডি 8টার কাছাকাছি বেজে গেছে, জোয়ারের পানি চলে আসতেছে। আর জোয়ার আসলে কিন্তু এগুলো সব পানি নিচে চলে যায় আর কি। তো এই জায়গায় আসতে গেলে অবশ্যই সকাল সকাল আসতে হবে। খুব সকালবেলা বা ভাটার সময় একমাত্র এই জায়গায় আসা যায়। আপনারা যদি কেউ সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিম বিচে রাত্রি যাপন করেন, তাহলে আমি সাজেস্ট করব খুব সকালে ঘুম থেকে উঠে পশ্চিম বিচের একদম শেষ প্রান্তে অবস্থিত এই জায়গাটিতে আসার জন্য। এগুলো হচ্ছে জীবন্ত এই যে দেখো ঝিনুকগুলো তাকায়, এই যে এগুলোর ভিতরে আটকে আছে, দেখছো? এগুলোই বড় হয়, বড় হয়ে শক্ত হয়, পাথরের ভিতর ঢুকে যায়। এই যে দেখো এগুলোই জীবন্ত জীবন্ত প্রবাল। প্রবাল। এগুলা নষ্ট করতে হয় না। এই যে এগুলার মুখ দেখছো, এই যে এগুলা খাচ্ছে, এই যে এগুলা জীবন্ত, এই যে দেখো, এই যে দেখো জীবন্ত, দেখছো? এই যে ভিতরে দেখো, হ্যাঁ খাচ্ছে। কি পাথরগুলা খাচ্ছে নাকি? পাথরগুলা, এই যে প্রবাল পাথরগুলা খাচ্ছে। ও, খুবই সকালবেলা পশ্চিম বিচের বলতে গেলে একদম শেষ প্রান্তে অবস্থিত এরকম সুন্দর কোরাল ঘেরা জায়গাতে কিছু সময় কাটাতে পেরে সত্যি ভালো লেগেছিল। ভোরবেলা একটু হাঁটাহাঁটিও হয়ে গেল এবং সুন্দর একটি জায়গা দেখার সৌভাগ্য হয়ে গেল। আলহামদুলিল্লাহ। সময় যত গড়াচ্ছিল, পূব আকাশের সূর্যটা ততই আলো দিতে শুরু করেছিল, আর সেই আলো সরাসরি পড়ছিল সাগরের উপর। আর সূর্যের আলোয় সাগরের পানি একদম নীল রূপ ধারণ করছিল। পশ্চিম বিচের একদম শেষ প্রান্ত থেকে আবারও আমরা হাঁটতে হাঁটতে চলে আসি আমাদের রিসোর্ট, সীমানা পেরিয়ে রিসোর্টে। আর রিসোর্টে পৌঁছে আমরা চলে যাই আমাদের রুমে। আমরা যখন খুব ভোরে ঘুম থেকে উঠে সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিম বিচের একদম শেষ প্রান্ত থেকে বেশ কিছু সময় কাটিয়ে আবারও হেঁটে আমাদের রিসোর্টে চলে আসি, তখন রিসোর্টের অনেক পর্যটক সবেমাত্র ঘুম থেকে উঠেছিল। ওনারা সেন্ট মার্টিন দ্বীপের অসাধারণ সকালের সৌন্দর্য মিস করেছে বলা যায়। আমরা রুমে গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যাই আমাদের সীমানা পেরিয়ে রিসোর্টের নিজস্ব রেস্টুরেন্টে, এবং সেখানে গিয়ে আমরা আমাদের সকালের নাস্তার পর্বটি সম্পূর্ণ করি। আর আমাদের সকালের নাস্তার আইটেম ছিল ভুনা খিচুড়ি, বেগুন ভাজি এবং ডিম ভাজি। সকাল সকাল ভুনা খিচুড়ি দিয়ে, বেগুন ভাজি এবং ডিম ভাজি দিয়ে সকালের নাস্তার পর্বটি সম্পূর্ণ করতে বেশ মজাই লেগেছিল। মোটামুটি মানের একটি সকালের নাস্তার পর্ব সেরে আমরা চলে যাই পশ্চিম বিচের পাড়ে অবস্থিত আমাদের রিসোর্টের মেইন গেটে, এবং মেইন গেটে দাঁড়িয়ে সাগরের অসাধারণ দৃশ্য উপভোগ করি। আসলে এই সাগরের দৃশ্য এতই সুন্দর যে একবার বা দুইবার দেখলে মন ভরে না, দেখতে ইচ্ছে করে বারবার। কিছুক্ষণ সময় মেইন গেটের পাশে দাঁড়িয়ে সাগর দেখার পর্ব সেরে আমরা চলে যাই আমাদের রুমে, এবং রুমে গিয়ে কিছু ব্যাগপত্র গুছিয়ে ও হালকা একটু রেডি হয়ে আমরা আবারও বেরিয়ে পড়ি সুবিশাল এবং সৌন্দর্যে ঘেরা সাগর দেখার উদ্দেশ্যে। আর আমাদের সীমানা পেরিয়ে রিসোর্টের মেন গেটের পাশে অবস্থিত একটি মাচাং, যেই মাচাঙে আমি খুব ভোরে যখন বেরিয়েছিলাম তখন উঠেছিলাম, এবং দ্বিতীয়বারের মতো যখন বেরিয়েছিলাম তখনও এই মাচাঙে উঠি। আর যেমনটা বলছিলাম, এই মাচাং থেকে সাগর এবং পশ্চিম বিচের অসাধারণ একটি দৃশ্য দেখা যায়। আমি এখন বসে আছি সেন্ট মার্টিনের সীমান্ত পেরিয়ে রিসোর্টের গেটের পাশে অবস্থিত মাচাং বলে আর কি, মাচাঙের উপর বসে আছি। তো এই মাচাং থেকে কিন্তু সাগরের একটা সুন্দর ভিউ দেখা যায়, জাস্ট অসাধারণ। ওই যে সাগর, সি বিচ, আর আমি হচ্ছে মাচাঙে বসে আছি, আর আমার পিছনে হচ্ছে আমাদের রিসোর্ট।
সীমান্ত পেরিয়ে রিসোর্ট, এখানে হচ্ছে আমরা রাত্রি যাপন করেছিলাম। আর এখান থেকে এই যে সাগরের অসাধারণ ভিউ। আমাদের রিসোর্টের নিজস্ব মাচাঙে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে বেশ ভালোই লেগেছে। এই মাচাংটি আমাদের রিসোর্টের সৌন্দর্য আরও 2 থেকে 3 গুণ বাড়িয়ে দিয়েছে। সেন্ট মার্টিন দ্বীপে এসে অনেকেই সি বিচে সাইকেল অথবা বাইক চালিয়ে পুরো সি বিচটা ঘুরে দেখেন। সি বিচের মধ্যে সাইকেলিং বা বাইক চালানোর মধ্যে রয়েছে আলাদা একটি অনুভূতি। সময়টা তখন সকাল 10টা, আর সেন্ট মার্টিনের পশ্চিম বিচে অবস্থিত রিসোর্টগুলোতে রাত্রিযাপন করা পর্যটকেরা তখন ঘুম থেকে উঠে পশ্চিম বিচে অবস্থান করছিল। পর্যটকদের পদচারণায় মুখরিত ছিল পুরো সেন্ট মার্টিন দ্বীপটি। পশ্চিম বিচের পাশে অবস্থিত আরও একটি দর্শনীয় স্থান দারুচিনি দ্বীপ। দারুচিনি দ্বীপটিও অসম্ভব সৌন্দর্যে ঘেরা একটি দ্বীপ। পশ্চিম বিচ থেকে ট্রলার বা স্পিডবোটে করে যাওয়া যায় দারুচিনি দ্বীপে। যদি সময় থাকে বা সম্ভব হয় তাহলে দারুচিনি দ্বীপটি ঘুরে আসতে পারেন। আমরা যখন ঘুম থেকে উঠে ভোরে বেরিয়েছিলাম তখন পশ্চিম বিচের পাশে অবস্থিত আমাদের রিসোর্টের মেইন গেট থেকে হাতের বাম দিকে যাই, যেটিকে পশ্চিম বিচের শেষ প্রান্ত বলা যায়। সেখান থেকে ঘুরে হাঁটতে হাঁটতে আবারও চলে আসি আমাদের রিসোর্ট সীমানা পেরিয়ে রিসোর্টে। এরপর আমাদের সকালের নাস্তার পর্ব সম্পূর্ণ করে ও রুমে গিয়ে একটু রেডি হয়ে ও হালকা একটু ব্যাগপত্র গুছিয়ে এবার বেরিয়ে পড়েছিলাম আমাদের রিসোর্টের মেইন গেট থেকে হাতের ডান দিকে। গতকালকে সন্ধ্যায় যখন আমরা সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছাই তখনও আমরা এই জায়গায় দিয়ে হেঁটেছিলাম, কিন্তু তখন সন্ধ্যা গড়িয়ে রাত চলে আসায় সেরকম কোনো দৃশ্যই আমরা দেখতে পাইনি। আমরা সকলেই জানি সেন্ট মার্টিন দ্বীপের পূর্ব নাম ছিল নারিকেল জিঞ্জিরা, অর্থাৎ এখানে অনেক নারিকেল বাগান রয়েছে। এখানে অনেক নারিকেল বা ডাব গাছ থাকলেও এখানে ডাবের দাম অনেক অনেক বেশি। এখানে ডাবের দাম সর্বনিম্ন 200 টাকা করে, অথচ ঢাকায় 120 বা 130 টাকা দিয়েও ডাব পাওয়া যায়। যেই দ্বীপে এত এত ডাব গাছ, যেই দ্বীপের নামই ছিল নারিকেল জিঞ্জিরা, সেই দ্বীপে কেন ডাবের দাম এত বেশি তা আমি ঠিক বুঝতে পারি না। যাই হোক, সেই অমীমাংসিত উত্তরটি মনের ভিতর রেখে 200 টাকা দিয়েই একটি ডাব কিনি এবং ডাবের পানি আমরা পান করি। ডাব খাওয়ার পর্ব সেরে আমরা আবারও সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিম বিচে হাঁটতে থাকি এবং উপভোগ করতে থাকি সাগরের অসাধারণ দৃশ্য। সেন্ট মার্টিন দ্বীপে অনেক নারিকেল গাছের পাশাপাশি রয়েছে অনেকগুলো কেয়া বন। এখন স্ক্রিনে আপনারা যেই গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলোই মূলত কেয়া গাছ। সেন্ট মার্টিনে আসলে এরকম অসংখ্য কেয়া গাছ বা কেয়া বন লক্ষ্য করা যায়। বেলা যতই গড়াচ্ছিল আকাশের সূর্যটা ততই আলো দিতে শুরু করেছিল, আর সে আলোটি পড়ছিল সেন্ট মার্টিন দ্বীপের চতুর্দিকে অবস্থান করা সাগরের উপর। আর সেই আলোয় সেন্ট মার্টিনের পাশে যে সাগর অবস্থিত সেই সাগরের দৃশ্য অসাধারণ লাগছিল। এই দৃশ্যর আসল সৌন্দর্য নিজ চোখে না দেখলে কখনোই অনুধাবন করা সম্ভব নয়। এই দৃশ্য যতই দেখি না কেন মন ভরে না, মন চায় আরও দেখতে। প্রায় 2-1 ঘন্টা এরকম অসাধারণ দৃশ্য দেখে আবারও আমরা চলে যাই আমাদের রিসোর্ট সীমানা পেরিয়ে রিসোর্টে এবং রুমে গিয়ে আমরা ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ি। আমাদের রুমটি ছাড়ার কথা ছিল বেলা 12টায়, আর ইতিমধ্যেই তখন বেলা 12টা বেজে গিয়েছিল। ব্যাগপত্র নিয়ে আমরা চলে যাই আমাদের রিসোর্টের রিসিপশনে এবং রিসিপশনে আমাদের চেক আউটের ফর্মালিটিস সম্পূর্ণ করে আমরা আমাদের ব্যাগপত্রগুলো রিসোর্টের রিসিপশনেই রেখে দিই। এরপর আবারও পশ্চিম বিচের পাশে অবস্থিত আমাদের রিসোর্টের গেট দিয়ে বেরিয়ে চলে যাই সমুদ্র সৈকতে এবং আবারও সৈকতে বসে সাগরের অসাধারণ দৃশ্য উপভোগ করতে থাকি। বেশ কিছুক্ষণ সময় নীল জলের সাগর পাড়ে কাটিয়ে আমরা চলে যাই আমাদের রিসোর্টের নিজস্ব রেস্টুরেন্টে আমাদের দুপুরের খাবারের পর্বটি সম্পূর্ণ করার জন্য।
আর আমাদের দুপুরের খাবার এবং সকালের খাবার আমরা রাতেই মানে আগের দিন রাতেই অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর আমাদের সেদিনের দুপুরের খাবারের আইটেম ছিল কোরাল মাছ। কোরাল মাছটি অত্যন্ত রকম বাজে ছিল, কেননা আমাদের কাছে মনে হয়েছে কোরাল মাছটি অনেক দিন আগে কিনে ফ্রিজে সংরক্ষণ করে এরপর আমাদের সামনে পরিবেশন করা হয়েছে। সচরাচর কোরাল মাছ আমার খুবই প্রিয়, কিন্তু এখানের কোরাল মাছটি আমাকে খুবই অসন্তুষ্ট করেছে। কোরাল মাছের পাশাপাশি ছিল ফ্লাইং ফিশও। ফ্লাইং ফিশটি অত্যন্ত রকম মজারই ছিল, তবে কোরাল মাছটি এক কথায় বাসি থাকার কারণে সেদিনের দুপুরের খাবারটি খুবই বাজে লেগেছে আমাদের কাছে। খুবই বাজে মানের একটি দুপুরের খাবারের পর্ব সেরে আমরা আবারও চলে যাই সেই সাগর পাড়ে। এই সাগর পাড়ে যতই থাকি না কেন মন ভরে না। যেমনটা বলেছিলাম, মন চায় এখানে সবসময় থাকতে, কিন্তু সেটি তো আর সম্ভব নয়। আমাদের কক্সবাজার যাওয়ার শিপ ছিল বিকেল 4টায়। আমরা 3টে বাজেই আমাদের রিসোর্ট থেকে একটি অটো নিয়ে বেরিয়ে পড়ি জেটিঘাট যাওয়ার উদ্দেশ্যে। প্রায় 10 মিনিটের একটি অটো জার্নি শেষে আমরা চলে আসি সেন্ট মার্টিনের জেটিঘাটে। আর ঘাটে এসেই দেখি আমাদের বহনকারী এমভি বারোয়াউলিয়া শিপটি দাঁড়িয়ে আছে আমাদের জন্য। বেলা 3:30টার দিকে আমরা শিপে উঠে যাই। শিপে দাঁড়িয়েও সেন্ট মার্টিন দ্বীপ ও সেন্ট মার্টিন দ্বীপের পাশে অবস্থিত নীল সাগরের অপরূপ দৃশ্য উপভোগ করতে থাকি। ঠিক বিকেল 4টায় আমাদের এমভি বারোয়াউলিয়া শিপটি সেন্ট মার্টিন জেটিঘাট থেকে কক্সবাজারের নুনিয়াছড়ি ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। আর এবারের মতো আমরা বিদায় জানাই বাংলাদেশের অন্যতম এবং বলতে গেলে প্রধানতম একটি দর্শনীয় স্থান ও বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপকে। বর্তমানে সেন্ট মার্টিন জেটিঘাট থেকে কক্সবাজারের নুনিয়াছড়ি ঘাট পর্যন্ত শিপে যেতে সময় লাগে 6 ঘন্টা বা 6 ঘন্টার একটু বেশি। আর বর্তমানে জোয়ার ভাটার কারণে টিকেটের সাথে শিপের শিডিউল কিছুটা গরমিল হয়ে থাকে, তাই ভ্রমণের আগে শিপগুলোর অফিসিয়াল ওয়েবসাইট থেকে শিডিউল চেক করে নেওয়া জরুরি। রাত আনুমানিক 10:30টার সময় আমাদের বহনকারী এমভি বারোয়াউলিয়া শিপটি কক্সবাজারের নুনিয়াছড়ি ঘাটে পৌঁছায়। অনেক পর্যটক সেই দিনের রাতের বাসে করে ঢাকায় ব্যাক করে, আর আমরা চলে আসি কলাতলিতে এবং কলাতলিতে অবস্থিত হোটেল সি ক্রাউনে সেদিন রাত্রি যাপন করি। সেদিনের রাতটুকু থাকার জন্য আমরা হোটেল সি ক্রাউনের একটি ডাবল বেড ও একটি সিঙ্গেল বেডের একটি রুম বুকিং করি। রুমে একটু ফ্রেশ হয়ে আমরা হোটেল সি ক্রাউনের নিচে অবস্থিত একটি রেস্টুরেন্ট থেকে রাতের খাবার সম্পূর্ণ করি। আর রাতের খাবারের আইটেম ছিল টুনা মাছের ফিশ বারবিকিউ ও পরোটা। রাতের খাবারের পর্ব সেরে আমরা রুমে যাই এবং রুমে গিয়ে ঘুমিয়ে যাই। আর পরদিন সকালে উঠে আমরা চলে যাই আমাদের হোটেল সি ক্রাউনের নিজস্ব রেস্টুরেন্টে। সেখানে আমাদের জন্য কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্টের ব্যবস্থা ছিল। শুধু আমাদের জন্যই নয়, হোটেল সি ক্রাউনে যারা রুম নেয় সকল গেস্টদের জন্যই রয়েছে বাফেট ব্রেকফাস্টের ব্যবস্থা। প্রায় 7 থেকে 8টা আইটেমের বাফেট ব্রেকফাস্টের পর্ব সেরে আমরা চলে যাই আমাদের রুমে গিয়ে রুমের বেলকনি থেকে আমরা কলাতলি সি বিচ ও কলাতলি সি বিচের পাশে অবস্থিত সাগরের দৃশ্য দেখতে থাকি। হোটেল সি ক্রাউনের অবস্থিত সকল রুমেই রয়েছে অ্যাটাচড বারান্দা। সেই অ্যাটাচড বারান্দা থেকে কলাতলি সি বিচ ও সাগরের একটি দৃশ্য দেখা যায়। কিছু সময় রুমের বেলকনিতে বসে আমরা রুম থেকে আমাদের ব্যাগপত্রগুলো নিয়ে চলে যাই আমাদের হোটেল সি ক্রাউনের রিসিপশনে এবং রিসিপশন থেকে চেক আউটের ফর্মালিটিস সম্পূর্ণ করে আমরা একটি অটো নিয়ে চলে যাই কক্সবাজার রেলওয়ে স্টেশনে। প্রায় 20 মিনিটের একটি অটো জার্নি শেষে আমরা পৌঁছে যাই কক্সবাজার রেলওয়ে স্টেশনে। এটিকে বাংলাদেশের মধ্যে একটি আইকনিক রেলওয়ে স্টেশন বলা হয়ে থাকে। কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন থেকে বেলা 12টা 30 মিনিটে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে করে আমরা ঢাকায় ফিরি। আর এরই সাথে শেষ হয় আমাদের এবারের ঢাকা কক্সবাজার সেন্ট মার্টিন কক্সবাজার ঢাকা ভ্রমণ পর্ব। এই সেন্ট মার্টিন ট্রিপে আমার আকাশপথ, রেলপথ, নৌপথ
সড়কপথ সবই ব্যবহার করা হয়েছে। আমাদের ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণ এবং সেন্ট মার্টিনের প্রথম দিনের ভ্রমণ গল্প আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে, চাইলে দেখে আসতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য।